রিল্যাক্স, জ্ঞান হারাস না ফুল। খবরদার। এরপর ভীষণ কোমল গলায় বলল, চোখ বুঝ। ফুল বাধ্য মেয়েটির মতো আলগোছে চোখ বুঝে। বর্ণ এবার বলল মিহি সুরে, বুকে কান পাত আর আওয়াজটা অনুভব কর। সুখ কান পাতে বুকে। স্পন্দনের সুমধুর শব্দ কণ্ঠকৌঠরে গিয়ে বিচ্ছে ধ্রিম। শব্দগুলো খুব টানছে সুখকে। বুকে এমনভাবে মুখ ঘষে যেন বুক চিরে হুড়ে হৃৎপিণ্ডের ভেতরে গিয়ে আওয়াজগুলো শুনে আসে। বর্ণ হাসে, দুহাতে আগলে রাখে ফুলকে। হঠাৎ চল শক্ত করে চতুর্দিকে চোখ বুলালো। 10-এর অধিক মানুষ উপস্থিত ছিল এখানে। তাদের সামনে ফুলকে কুলুষিত করার চেষ্টা করেছে কিছু আবর্জনা। আর বাকিরা তাকিয়ে তাকিয়ে দেখছে। এদেরও কি শাস্তি পাওয়া নয়? অবশ্যই। অচিরেই নিজেদের পাওনা পেয়ে যাবে সকলেই। কেউ ছাড় পাবে না, কেউ না। স্বাভাবিক হয়ে এসেছে সুখ। আম্মুর হাত চেপে বসে রইল। হৃদস্পন্দনের গতি অস্থির। বর্ণ এসে দিয়ে গিয়ে কোথাও একটা বেরিয়েছে। কঠোর গলায় বলেছে, দ্বিতীয়বার যেন ফুরকে পাশতাড়া না করে। মেয়ের অস্থিরতা অনুভব করে রুবাইয়াত বার কয়েক জিজ্ঞেস করেছে। সুখ দুদিক মাথা নেড়ে কিছু নয় উত্তর করেছে প্রতিবার। চোখের তারায় ভাসছে মাহিরের সেই পীড়াদায়ক দৃশ্যপট। ঘৃণায় মন কুঁকড়ে আসে। এমন নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীতে এত দাপটের সাথে শ্বাস নেয় কী করে? গলা শুকিয়ে এলো সুখের। বর্ণর প্রথম ঘুষিতেই চোখের কোটর ফেটে রক্ত ছুটে এসেছিল গলগলিয়ে। ব্লিন্ড যে হবে এতে কোনো সন্দেহ নাই। হসপিটাল, এরপর পুলিশ কেস করলে বর্ণকে ধরে নিয়ে যাবে না জেলে। ছেলেটার পরবর্তী অবস্থা তো একেবারে নাজুক হয়ে গিয়েছে। সঠিক সময় চিকিৎসা না পেয়ে যা তা ঘটে যাবে। আর ওই মুখোশের আড়ালের লোকগুলো ছেলেটাকে নিয়ে কোথায় গেল? পরবর্তীতে সুখের মস্তিষ্কের অগোছালো চিন্তাগুলো নিমেষেই ফারার হয়ে গেল আরেকটি দৃশ্য মনে পড়তেই। সে তখন বর্ণর বুকে বাহু ডোরে আবদ্ধ ছিল, হৃদযন্ত্রের নিকটে, খুব নিকটে। মুখটা ফ্যাকাশে হয়ে আসে অচিরেই। এখন নিশ্চয়ই ওটা নিয়ে মজা লুটতে আসছে অসভ্য মানুষটা। প্রায় 2 শতাধিক চিত্রশিল্পীর টপ 10-এ নিজের নাম শুনে সুখ স্তব্ধ, অবাক, বিস্ময়, আশ্চর্যে প্রতিক্রিয়া হারিয়েছে। ঠিক বিশ্বাস হচ্ছে না এত অল্প সময় এও সম্ভব। এত সম্মান পাওয়ার আদৌ যোগ্য সে। বর্ণ দূর আধার নীল থেকে দেখেছিল তার অবাক উচ্ছ্বাস। ঠোঁট এলিয়ে হাসল সে। উপস্থাপকের হিমশিম অবস্থা। ভদ্রলোক গত 3 দিন আগে স্পষ্ট দেখেছিল লিস্টে ফারিস্তা সুভা সুখ নামটা 8 নম্বরে ছিল, কিন্তু এখন 1 নম্বরে। পাল্টে দিল কেউ, নাকি তার দেখায় ভুল ছিল? নিজের উপর নিজেই সন্দিহান ছিলেন। প্রথমেই তার নাম শুনে আরেক দফা চমকালো সুখ। অস্থিরতায় সর্বাঙ্গ কাঁপে। অদ্ভুত অনুভূতি হচ্ছিল। স্টেজে প্রধান অতিথির হাত থেকে অ্যাওয়ার্ড নিল। মুহূর্তে করতালিতে মুখরিত হয়ে ওঠে দর্শকের। উপস্থাপক লেকচার স্ট্রেট করে সাহায্যে বলে, মিসেস ফারিস্তা সুবহান সুখ, আপনার এই সফলতার গল্পটা শুনতে চাই আমরা। এতদূর পথ চলার অনুপ্রেরণা কে ছিল? আপনার মনোবল শক্তিশালী করার ক্রেডিট কাকে দেবেন? কপাল কুঞ্চিত হলো সুখের। মিস থেকে মিসেস হলো কখন? ফর্মে তো আনম্যারিড ছিল। কেউ একজন হাতে মাইক্রোফোন দিয়ে যায়। তার বক্তব্য শুনে দর্শক অধিক আগ্রহ চায়। অস্বস্তিতে জড়সড় হয়ে দাঁড়ায় সুখ। কথা বলতে কিভাবে? আর্ট গ্যালারির প্রতিবারই যেই ভদ্রলোকের সাথে কথা আদান প্রদান হয়েছে, ওনাকেও দেখা যাচ্ছে না। তিনি কি জানতেন না বিষয়টি? তবে বলে দেয়নি যে। এখন কি করবে সুখ? বক্তব্য রাখতে না পারায় তাই এক সমাবেশে অপমান গায়ে মাখবে, যা চিরজীবন কলঙ্কের মতো লেপ্টে রবে স্মৃতির পাতায়। মাথা তুলে সুখ ইশারায় জানিয়ে দেবে সে কথা বলতে অক্ষম। মায়েরা তখন অন্ধকার আকাশবাণী মুখ বাড়িয়ে ছাদের কিনারায় রেলিং ধরে দাঁড়িয়ে। চোখের কৌটা অশ্রুতে পূর্ণ। বিশেষ কোনো কারণ নেই। আগাম বার্তা ছাড়াই একাকী থাকলে এভাবে অশ্রু এসে ভিড় জমায় চোখে। জোরে ধমক দিয়েও তাদের আটকে রাখা যায় না। কাঁদছেন? মায়েরা চমকে উঠে। অশ্রু দেখাতে চায় না। অন্যত্র মুখ ঘুরিয়ে চোখ মুছে পাশ ঘাট পেরিয়ে বলল। বুড়ো সংকুচিত করে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, তুমি এখানে? আপনাকে নিচে কোথাও না পেয়ে গন্ধ শুকতে শুকতে চলে এলাম। মৃদু হাসল জেসি। খানিক সময় নীরবে কেটে গেল। এরপর আবার বলল, ওনার মতো আপনিও কি আমায় অপছন্দ করেন? সরল সোজা প্রশ্ন। মায়েরা ঠোঁটে ঠোঁট চেপে শান্ত চোখে তাকায়।
জিসান অনুরোধ করেছিল বিয়ের দিন জেসিকে যেন না জানানো হয়। মেহরাবের সাথে জেসির নয়, বরং সুখের বিয়ে হওয়ার কথা ছিল। মায়ের অবিশ্বাস্য চোখে চেয়েছিল সেদিন। একে তো ঠকিয়েছে তাদের, উপরন্তু অনুরোধ করেছে যেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যাদের ঠকিয়েছেন তাদের কাছে আবার অনুরোধ, বেশ মনে হচ্ছে না এর প্রতিশোধ চাইলে আমরা জেসি মেয়েটার উপর নিতে পারি। একা ছেড়ে দিচ্ছেন আমাদের সাথে, একবারও মনে হচ্ছে না আমরা ওর উপর নির্যাতন করতে পারি। বর্ণ হেসেছিল ঠোঁট এলিয়ে, বলে, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই তো জেসির জীবনসঙ্গী হিসেবে ডক্টরকে সিলেক্ট করা হয়েছে। এছাড়া ভরসা আছে আপনার উপর। মিসেস মায়রা মাত্র যা বললেন এমন কিছুই জেসির সাথে হবে না, তার গ্যারান্টি দিয়ে দিলাম এখনই। মায়েরা ফোঁস করে শ্বাস ছাড়ে। আজব ব্যাপার তো, সত্যিই জেসির উপর রাগ ক্ষোভ কাজ করছে না কেন যেন। অবশ্য প্রথম থেকেই তার সামনে মায়েরা যথেষ্ট গম্ভীর এবং কঠোর, কিন্তু মেয়েটার ফর্সা কোমল মুখশ্রীর বাঁকানো দু ঠোঁটের হাসি ফুটিয়ে তাকাতেই কেন যেন খুব কঠিন থাকতে পারছে না। জানতে চাইল, মেহরাবের সাথে তোমার বিয়ের কথা কখন আর কিভাবে হলো? জেসি খানিক নিকট ঘেঁষে এলো, চোখ বাঁকিয়ে ফিসফিস করে, অ্যাকচুয়ালি ভাইয়া ফোনে কারোর সাথে কথা বলছিল তখন। হাতে আপনার ভাইয়ের ফটো ছিল, বিয়ের সম্পর্কে কিছু বলেছিল। আমি ভাইয়ের রুমে কফি নিয়ে গেলে ফটোটা দেখতে পাই, আর প্রথম দেখাতেই লজ্জায় চোখ ডেকে নিল অন্যায়। মায়েরা হতভম্ব গলায় বলল, ভাইয়াকে সরাসরি বলেছ মেয়েরাকে তোমার পছন্দ হয়েছে? অন্য কোথাও পাত্রী দেখার কি প্রয়োজন, তুমি তো আছোই। এমন কিছু? উপন্যাস মাথা জাকায় জেসি, মায়েরার কপালে ভাঁজ। প্রতরমৃত্যু দম ছেড়ে বিড়বিড় করে, ডেঞ্জারাস। এরপর স্বভাবতই গম্ভীর গলায় বলো, তোমার ভাইও মেনে নিল? ধমকায়নি, নিষেধ শাসন কিচ্ছু করেনি? হঠাৎ জেসির মুখভঙ্গি পাল্টে এলো, কোমল চোখে মৃদু হাসল, আকাশের দিক হাত বাড়িয়ে তাদের লক্ষ্য করে বলো, আমি যদি কখনো ভাইয়াকে ব্যাস এমনিতেই কথার কথা মুখ ফসকে বলি, ওই তারাটা আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। নিঃসন্দেহে এটা সম্ভবত জেনেও আমার ভাইয়া শেষ চেষ্টাটা করে দেখবে। সেখানে এটা তো বিয়ে। কতটা জানতে মেহরাব সম্পর্কে? সে যদি বখাটে চরিত্রহীন হয়? আমার ভাইয়া এমন খারাপ মানুষের সান্নিধ্য কখনোই যাবেই না। ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস? তৎক্ষণাৎ জবাব দেয় না জেসি, একটু সময় নিয়ে ঠোঁটে হাসির রেখা টেনে বলল, আমাদের বাবা মা নেই জানেন? মায়েরা বুড়ো কুঁচকে যায়। শুনেছি। আমার মা বাবার কিন্তু স্বাভাবিক মৃত্যু ঘটেনি, নির্মম মৃত্যু দেওয়া হয়েছিল তাদের। মহলে আগুন ধরিয়ে দিয়েছিল কেউ বা কারা। চমকে তাকালো মায়েরা, মুখ থেকে ছিটকে আসে, মৃত্যু দেওয়া হয়েছিল। অপরাধ? জেসির দৃষ্টি অদৃশ্য। রাতের আকাশ নিকষ কালো। ছাদের রেলিংয়ে হাত চেপে কাঁধ ঝাঁকিয়ে সে বলল, জানি না কি ছিল তাদের অপরাধ। ভাইয়া বেশি কিছু বলেনি। একটি সময় নিমে থেমে পড়ল। ওটা গ্রামের বাড়ি, দাদুর আমলের জমিদার মহল ছিল নাকি। আমার বয়স তখন 5 মাস। একদিন রাতে সবাই গভীর ঘুমে। রাতের আধারে চারপাশ থেকে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দাদু, দিদা, বাবা মা, কাকি, কাকু, আরও অনেকের চিৎকার, একটু বাঁচার। বাড়ির প্রতিটি দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরের কেউ চাইলেও বাহিরে বের হতে না পারে। মায়ের শাড়িতে নাকি আগুন ধরে গিয়েছিল প্রায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট। হাতে গায়ে জ্বলন্ত আগুনের ফোসকা নিয়ে বাড়ির পেছনের একটা কাচের ছোট্ট জানালা ভেঙে ভাইয়াকে বের করে দিয়ে তার হাতে আমায় তুলে দিয়েছিল। বলেছিল, পালা খোকা, এই গ্রাম থেকে বহু দূরে। বোনকে দেখে রাখিস, খুব আদরে জড়িয়ে রাখিস বুকে। চোখের কৌটোর ভরে এলো জেসির, কণ্ঠ ধরে আসে, টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরা স্তব্ধ, কৌতূহল জাগে। তারপর কি হলো? মায়ের আদেশ মতো ভাইয়া শহরে চলে এলো, প্রাণপণে ছুটে দৌড়ে। ভাইয়ার তখন 15 কি 16 বছরের। পরিবার, আত্মীয় স্বজন কেউ নেই পাশে। পেটে ক্ষুধা, দুর্বল শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 3 দিনের বেশি। একটু জিরিয়ে নেয় জেসি, এরপর আবার বলে, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। হাত পেতেও দুমুঠো খাবার পায়নি ভাইয়া। খিদের জ্বালায় আমি বেশি কাঁদছিলাম দেখে মুখের কাপড় গুঁজে দিয়েছিল, যেন শব্দ বেশি না আসে। পানি খেয়েই কেটে গেল আরও 2 দিন। এরপর ভুবনে রাত নেমে এলো রীতিমতো। থাকার জায়গা নেই। ফুটপাতেই আমায় বুকে জড়িয়ে বসে রইল ভাইয়া।
হঠাৎ কুকুরের ডাকে ভয় পেয়ে ছুটতে শুরু করে সেদিকে। দু চোখ যায়। ছুটতে ছুটতে ভাইয়ের সাথে ধাক্কা লেগে গেল তারই বয়সী একজনের সাথে। জানেন কে ছিল সে? এই পর্যায়ে জেসি অশ্রুসিক্ত চোখে হাসে। মায়েরা জানতে চায়, কে? আমার হিরো। হিরো? উনি কে? আসফিয়ান বর্ণ, রকস্টার। হিরো সেদিন ভয়ে জড়সড় আমাদের শহরে আসার গল্প শুনল। এই প্রথম কেউ আগ্রহ ভরে শুনল আমাদের গল্প। এরপর দুজনকে একটা বস্তিতে নিয়ে গেল। ওই বস্তিতে তার পরিচিত একজন বুড়িমা একা একা থাকতো ওনার কাছে। এরপর নিজের টিফিনের জমানো টাকা থেকে আমাদের পেট ভরে খাওয়ালো। মাথা গোঁজা ঠাঁই হয়ে গেল কোনো রকম। চুপ হয়ে গেল সে। হাতের উল্টো পিঠ মুছে হাসে। মায়েরার দিকে তাকায়। গম্ভীর, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। পাপড়ি ভেজা। তার সাথে সাথে নিজেও অশ্রু বিসর্জন দিয়েছে হয়তো। এখন মুছে ফেলেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। মায়েরা প্রশ্ন করলো, তারপর কি হলো? তারপর তারপর দুমুঠো খেয়ে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। ভাইয়া দিনমজুরের কাজ শুরু করে। ইট ভাঙচুর, সিমেন্ট কাঁধে তোলা, লাকড়ির গাছা মাথায় নেওয়া, আরও কঠিন কঠিন কাজ। নাজুক হাত দুটোর কি নাজেহাল অবস্থা হতো তখন। এক গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলেটাও জেসি প্রলোভিত দম ছেড়ে বলে, কাজ করার সময় আমায় একা ছাড়েনি কখনো। মায়ের আদেশ ছিল তো বনুকে দেখে রাখতে। আমায় পাশে শুয়ে রেখে ভাইয়া কাজগুলো করত, হোক রোদ হোক বা বৃষ্টি। মাঝে মাঝে হিরো এসে দেখে যেত আমাদের। একদিন ভাইয়াকে স্কুলে ভর্তি হতে বলল। এমনিতেই পেটে খাবার জুটে না, তার উপর পড়ালেখা। এর কিছুদিন পর হিরো তার বাবার পকেট থেকে টাকা এনে ভাইয়াকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দিল। সেবার কোনো অজুহাত শুনল না। প্রাইভেট পড়ার টাকা ছিল না, তাই হিরো যা পড়তো সেটা এসে আবার ভাইয়াকে পড়াতো। অপরিচিত, অজানা, অচেনা কোনো মানুষের জন্য এতটুকু ত্যাগ কে করবে এই শহরে? আমার হিরো করেছিল সেদিন। এরপর বড় হতে লাগলাম ভাই বোন দুজন। ভাইয়া আমাকে চোখের আড়াল হতে দিত না খুব একটা প্রয়োজন ছাড়া। ভাই কলেজে ওঠার পর টিউশনি শুরু করে। বস্তি থেকে একটা ছোটোখাটো অল্প দামের বাড়িতে উঠলাম দুজন। ততদিনে বস্তির ওই বুড়িমা দুনিয়া ছেড়ে বিদায় নিল। দিন চলতে চলতে ভাইয়া ভার্সিটিতে উত্তীর্ণ হলো। হঠাৎ একদিন থেমে যায় জেসি। অনেক কিছুই ঘটে গেল এরপর হঠাৎ। অনেক কিছু। জেসি ব্যাখ্যা করল না। মায়রার কৌতূহলী চোখ প্রত্যেক করে সুখ বলল, ভাগ্যর পাশা পাল্টে গেল। এই শহরের অলিগলি ঘুরে সেদিন যেই ভাইয়া এক মুঠো ভাত পায়নি, আজ সে প্রতিদিন এমন হাজারো জনকে খাওয়ানোর সামর্থ্য রাখে। কিছুক্ষণ নীরবতা। জেসি ফের বলে, যেই ভাইয়া আমাকে সেই ছোট্ট শিশুটি থেকে নিজের হাতে আদরে যত্নে এই আমিকে তৈরি করেছে, তার উপর বিশ্বাস রাখবো না? জানেন, এই পৃথিবীতে আমার কেবল দুটো চাহিদা। মাইরা শুনেছিল নিঃশব্দে। মুখ খুলল, ব্যাস দুটো। একটা, আমার ভাইকে পৃথিবীর সবচেয়ে সুখী দেখা। অন্যটা ভালোবাসা কুড়াতে। আমি চাই আমার আশেপাশে যারা থাকবে তাদের হাসি খুশি রাখতে। বিনিময়ে তাদের ঝুলি থেকে অল্প বিস্তর আদর ভালোবাসা কুড়িয়ে নিতে। দিবেন আমাকে একটুখানি ভালোবাসা? আমি না বড্ড ভালোবাসা কাঙাল। প্রচণ্ড কাতর শোনালো তার স্বর। চোখ চকচক করে উঠল। মায়রার কি হলো কে জানে। হাত তুলে জেসির গাল ছুঁয়ে দেয়। হুটহাট যেমন হাসতে পারো তেমনি কাঁদতেও পারো দেখছি। কাঁদতেও পারি। ভাই, কখন এলি? মায়রার দৃষ্টি অনুসরণ করে জেসিও সিঁড়ির দিকে তাকায়। দুহাতে কফির মগ চেপে মেহেরাব দাঁড়িয়ে। এগিয়ে এলো হাস্যহীন মুখে। ফাঁকে জবাবটা দিয়ে দিল, এলাম খানিক আগে। না বলে কয়ে কান পেতে অন্যর কথা শুনছিলেন? প্রশ্নটি করতে জিভখানা সুরসুরি দিচ্ছিল জেসিকে। তবে দমিয়ে নিল নিজেকে। মেহেরাব দুজনের কাছাকাছি এসে মগ হাতে স্থির দাঁড়িয়ে রইল। একটা নিজের জন্য, অপরটা বোনের জন্য এনেছিল, কিন্তু এখানে তো তিনজন উপস্থিত। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে মায়েরা তড়িঘড়ি করে বলে উঠল, আমি যাই। মেহেরাব ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কান্না জোরে দেবে। সে চলে গেল। এদের দুজনকে একা ছাড়া দরকার। বোঝাপড়া না হয় নিজেরাই করে নিক। নীরবতায় চলছে ক্ষণ। নিঃশ্বাসের শব্দটিও শোনা দুষ্কর। জেসি আর চোখে তাকায়। মেহেরাবের দৃষ্টি অন্যত্র ছিল। গলা খাকারি দিয়ে নিজেই মুখ খুলল, মেবি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একাই দুটো খাবেন? মেহেরাব রাগল না, বরং শীতল দৃষ্টিপাত করে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নজর অন্যদিকে রেখে একটা কাপ বাড়িয়ে দেয়। এত মেয়েটার আপত্তি, বলল ফটাফট,
যদি আমাকে দেওয়াই হয় তো এদিকে ফিরে দিন। এখন দেখে মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে দিচ্ছেন। বর্ণকে স্টেজে উঠতে দেখে জড়সড় হয়ে দাঁড়ায় শোক। পুরুষটি এদিকে আসছে কেন, তাও চেহারা উন্মুক্ত রেখে। দর্শকের মাঝে হৈ হৈ লেগে গেল রকস্টার আসফিয়ান বর্ণকে আকস্মাৎ উপস্থিত দেখে। এটা স্বপ্ন অথবা ঘোর নয়তো। অতিথিদের সাথে চোখের ইশারায় কুশল বিনিময় করে হাতে মাইক্রোফোন নিয়ে সুখের পাশে এসে থামল বর্ণ। উৎসুক জনতার উদ্দেশ্যে বলল, ঠোঁটে বরাবরের মতো প্রাণবন্ত হাসির রেখা টেনে। গাইস, দেয়ার ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট। সুখের হাত মুঠোয় পুরে, শি ইজ মাই সাইলেন্ট কুইন, নাও আই উইল বি হার ভয়েস। ডাজ এনিওয়ান হ্যাভ এনি অবজেকশন? স্বয়ং আসফিয়ান বর্ণ কারো কণ্ঠ হবে, এতে কারো কোনো আপত্তি থাকতে পারে? প্রশ্নই ওঠে না। অডিয়েন্স একযোগে জবাব করে, নো নো, কোনো আপত্তি নেই। সুখকে নিজের নিকটে টেনে আনে বর্ণ, চোখে চোখ রাখে, দৃঢ় গলায় জানায়, সুইট হার্ট, বলো কি বলতে চাস? সুখ তখন স্তব্ধ। দর্শকের করতালি হৈ হইতে ঘোর কাটল। বর্ণ চাতক পাখির মতো তার ঠোঁটের দিকে চেয়ে ঢোক গিলে। এরপর চোখে চোখ রেখে ভুরু নাচায়, অর্থাৎ যা বলতে চায় তা নিশ্চিন্তে বলার ভরসা দিচ্ছে মানুষটি। আমার আব্বু আমার প্রথম অনুপ্রেরণা, প্রাণকেন্দ্র। আমি বলতে পারি না, এই নিয়ে অগোচরে অথবা মুখোমুখি দাঁড়িয়েও কতজন কত কি বলে দেয় অবলীলায়। এসবের মোকাবেলা করে যতবার আমি ভেঙে পড়েছি, ঠিক ততবারই কাঁধে ভরসার হাত রেখেছে আমার আব্বু। মাথায় হাত বুলিয়ে এই দুর্বলতাকে পিষ্ট করে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। কপালে চুমো এঁকে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য বাঁচতে শেখার অনুপ্রেরণা দৃঢ় করেছে আমার আব্বু। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ। সুখ ঠোঁটে বলছে, আর শব্দগুলো কণ্ঠ পুরে উচ্চারণ হচ্ছে বর্ণর। রুবাইয়াতের চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তামির শিকদারের হাতে হাত রাখলেন প্রফুল্ল চিত্তে। চারপাশে গুঞ্জন উঠে বর্ণর কণ্ঠ থেকে পরবর্তীতে ছিটকে আসা বাক্য কর্ণকৌঠর হতেই, আমার প্রাণের চেয়েও বেশি যেজন আমার স্বামী আসফিয়ান বর্ণ, আমার প্রিয়দের শীর্ষে যার অবস্থান, আমার শখের পুরুষ। দর্শকের সাথে সাথে সুখ নিজেও স্তম্ভিত। ঠোঁটে হাত রাখে আনমনে, সে তো এসব কিছুই বলেনি। লোকটা নিজের নামে সাফাই গেয়েই চলছে। ধোঁকাবাজ, মিথ্যবাদী। হাত বাড়িয়ে মুখটা চেপে ধরতে গিয়েও অবস্থানের কথা ভেবে দমে গেল। সুখ সত্যি এসব বলছে নাকি গো? তামির সাহেব গলা খাকারি দিয়ে কপালে হাত ঘষে গম্ভীর গলায় বললেন, কি জানি, পাশে পাজিটাকে দেখছো না? পেন্টিং নিয়ে 1 বছর আগে থেকেই কাজ শুরু হয়েছিল সুখের, আব্বুর সাথে মিলে গোপনে। হঠাৎ একদিন হুটহাট সকলের সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিল সে। আস্থা পূর্ণ হলো। এসব সহ আরও অনেক কিছুই সুখের হয়ে মঞ্চে বলেছে বর্ণ, অনেক ধৈর্য সহকারে। যাওয়ার সময় সুখকে বর্ণর গাড়িতে চড়তে হলো। লোকটাই বাধ্য করেছে। মনের কথাগুলো সবার সামনে কথার মাধ্যমে উপস্থাপন করার জন্য একটা ধন্যবাদ গলা অব্দি এসেছিল। কিন্তু মাঝখানে নিজের নামে নিজে নিজেই যে সাফাই দিল, তাই কোনো ধন্যবাদ পাওয়া নেই আসফিয়ান বর্ণর। দু চোখ খিচে রেলিংয়ে শক্ত করে ধরল সুখ। কানের কাছে এখনো বাজছে বর্ণর কথাগুলো। আমি তোর শব্দ হব, ব্যাস তুই আমার কণ্ঠস্বর হয়ে যা। সুইটহার্ট, কথা দিচ্ছি দ্বিতীয়বার কখনো দুঃখ দেব না, অন্য কাউকে আঘাত করার দুঃসাহস দেখাতে দেব না। এই দেখ, কান ধরেছি, প্রথম আর শেষবারের মতো মাফ করে দে ফুল, আমি ভালোবাসতে শিখে গেছি। ঘামছে সুখ, থর থর করে। বারংবার কথাগুলো কানের গোড়ায় কেউ যেন চিৎকার করে বলে চলেছে, অতিষ্ঠ করে তুলছে তাকে। চোখ চিকচিক করে ওঠে, দু হাতে কান চেপে ধরে সুখ চোখ খিঁচল পুনর্বার। অসহ্যকর এক যন্ত্রণা বয়ে যাচ্ছে হৃদয়ে। তখনই পিছু থেকে ডাক ছুটে আসে,